জাতীয় গণপরিষদ নির্বাচন একসাথে করার দাবি এনসিপির। ২৪-এর শহীদদের কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা। গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে। পুরানো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে প্রশাসনের অভিযান। সুলভ মূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষের ভিড়। গ্রীষ্মের আগে লোডশেডিং এর কবলে বন্দরনগরী। রোজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া নিয়ে বিপণী বিতান ও কারখানা মালিকদের শঙ্কা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে। তাই আগামী জাতীয় নির্বাচন গণপরিষদ ও সংসদ নির্বাচন হিসেবে গণ্য হতে পারে বলে মনে করেন নাহিদ ইসলাম। রাষ্ট্র গঠনে দেশের মানুষের সমর্থনের পাশাপাশি আগামী নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করেন দলটির নেতারা। হুমায়ুন কবিরের তথ্য ছবিতে নাজমুস সাকিবের প্রতিবেদন। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতাকে নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামো সহ সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চায় তাদের দল। পাশাপাশি জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা দেশের মাটিতে হবে বলে জানান নাহিদ ইসলাম। যে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এ সময় রাষ্ট্র গঠনে দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সারা দেশ থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই সারা দেশের সকল জেলায়, সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের কর্মপরিধি এবং বিস্তৃতি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। পরে প্রায় কয়েকশো নেতাকর্মী নিয়ে বাস যোগে সাভার থেকে রায়ের বাজার কবরস্থানে আসেন তারা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর ঘুরে ঘুরে দেখেন তারা। জিয়ারতের মধ্য দিয়ে শহীদদের জন্য দোয়া শেষে আগামী সুন্দর বাংলাদেশের জন্য প্রার্থনা উঠে আসে তাদের কণ্ঠে। নেতাদের বক্তব্যে উঠে আসে জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য প্রয়োজনে ট্রাইব্যুনাল বাড়ানোর কথা। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও তাদের। যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার এটা হচ্ছে খুবই, আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এ সময় জুলাই অভ্যুত্থানকে ধারণ করতে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতন্ত্র ফিরে আসতে পারে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন একটি সংবিধান একটি প্রকৃত গণতন্ত্রে উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনে যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যে পুরানো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সামনে এখন প্রধান লক্ষ্য নির্বাচন কমিশনে নিবন্ধনভুক্ত হওয়া। শর্ত অনুযায়ী ২১টি জেলা ও ১০০ উপজেলায় থাকতে হবে কমিটি ও দলীয় কার্যালয়। শুরুতেই চ্যালেঞ্জিং এই লক্ষ্য অর্জনের কাজে মনোনিবেশ করেছে দলের নীতি নির্ধারণী ফোরাম। এনসিপি নেতারা বলছেন, আগামী নির্বাচনে ৩০০ আসনের ভোট করার লক্ষ্য নিয়ে দল গোছাচ্ছেন তারা। বিস্তারিত বেলায়েত হোসেনের প্রতিবেদনে। যে কোনো নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিওতে ডজনখানেক শর্ত আরোপ করা আছে। যদিও এর মধ্যে বেশ কয়েকটি শর্তের কার্যকারিতা এখন আর মোটেও নেই। এই যেমন কোনো নতুন দলকে নিবন্ধন পেতে হলে স্বাধীনতার পর থেকে এখন অবধি যে কোনো একটি সংসদীয় আসনে দলীয় প্রতীক নিয়ে বিজয়ী হতে হবে। এই বিধানটি কাগজে কলমে থাকলেও মুখে মুখে অনেকটা রহিত হয়ে গেছে।
এটি শুধুমাত্র 2008 সালে যখন প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতাভুক্ত করা হয় তখনকার জন্যই কার্যকর ছিল। তবে এখনও নিবন্ধনের এমন কিছু শর্ত আছে যেগুলো যে কোনো নতুন দলের ক্ষেত্রেই বেশ কঠিন এবং চ্যালেঞ্জিংও বটে। গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যেসব শর্ত দেওয়া আছে তা হলো ন্যূনতম 21টি জেলা ও 100টি উপজেলায় কমিটি ও কার্যালয় থাকতে হবে। পাশাপাশি প্রতিটি উপজেলা বা থানায় সদস্য হিসাবে অন্তত 200 জন ভোটারের অন্তর্ভুক্তি থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও রাজনৈতিক সুরাহা না হলেও অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবছরের ডিসেম্বরকেই ইঙ্গিত করা হচ্ছে। ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা। প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া নির্বাচন কমিশনের রুটিন কার্যক্রম। অক্টোবরে যদি সংসদ নির্বাচনের তফসিল হয় তাহলে সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নয়া রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সামনে এখন নানা বাস্তবতা। তবে এনসিপির জন্য অন্যতম প্রধান চ্যালেঞ্জ দলের সদস্য সংগ্রহ, জেলা উপজেলায় কমিটি এবং কার্যালয় স্থাপন করা। এসব কার্যক্রমকে এগিয়ে নিয়ে দলের নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে কয়েকদিনের মধ্যেই দলীয় ফোরামের ব্যস্ততা শুরু হবে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক। একটা পার্টিকে রেজিস্ট্রেশন করার জন্য এবং নির্বাচনী ইলেকটোরাল প্রসেসে অংশগ্রহণ করার জন্য যে ধরনের শর্তাবলী রয়েছে আমরা বিশ্বাস করি এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কাছে আমরা আত্মবিশ্বাসী যে আমরা এই শর্তাবলী পূরণ করতে পারবো। অর্থাৎ আমাদের 1/3 জেলাতে আমাদের কমিটি থাকতে হবে, 100-র বেশি আমাদের উপজেলা কমিটি থাকতে হবে, তারপরে সেটা কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। তো আমাদের কাছে মনে হয় এই বিষয়গুলো আমরা যথাযথ সময়ের মধ্যেই আমরা এই বিষয়গুলোকে সম্পন্ন করতে পারবো। পুরো প্রক্রিয়া অবশ্যই চ্যালেঞ্জিং। রাজনীতি তো বিষয়টা হচ্ছে যে এটা খুব প্রতিনিয়ত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। 6 ঘন্টা যদি আপনার মনে হয় যে দেশের পরিস্থিতি বা সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে রয়েছে, পরক্ষণেই মনে হবে সব কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে। তবে জুলাই বিপ্লব পরবর্তী বাস্তবতায় রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত আরও শিথিল করার পক্ষে মত রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে নিবন্ধনের যে বর্তমানে শর্তগুলো আছে এগুলোকে একটু শিথিল করার চেষ্টা করেছি। যেমন ধরুন, এখন আমরা মাত্র 10% জেলা এবং 5% উপজেলায় যদি কারো অফিস থাকে, কমিটি থাকে এবং একই সঙ্গে সর্বনিম্ন যদি 5000 সদস্য থাকে তাহলে তাদেরকে আমরা নিবন্ধনের অনুমতির কথা বলেছি। এবং যদি এই মাসের মধ্যে অধ্যাদেশ আকারে আরপিও সংশোধন করা হয় সেক্ষেত্রে এটা এই যে নিবন্ধনের কাজটা এটা করতে বড়জোর 3 মাস লাগবে। আপনি ধরেন যে এপ্রিল, মে, জুন। এদিকে নিবন্ধন ও সাংগঠনিক কাঠামো তৈরির পাশাপাশি আগামী নির্বাচনে 300 আসনে ভোট করার প্রস্তুতির কথাও জানালেন এনসিপির এই শীর্ষ নেতা। আমরা তো 300 আসনেই আমাদের যেহেতু আমরা রাজনীতিতে এসেছি এবং একটা গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল এবং সবচেয়ে বেশি জনসমর্থিত এবং তরুণদের যে একটি আকাঙ্ক্ষা রয়েছে, আগ্রহ রয়েছে, এটা আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন করে দেয়। তো সেই জায়গা থেকে আমরা আশা করছি এবং এটি আমাদের লক্ষ্য যে 300 আসনকে টার্গেট করেই হচ্ছে আমাদের রাজনৈতিক কর্মসূচি পরিচালিত হবে। জাতীয় নাগরিক পার্টি কোনো জোটে যাবে নাকি তাদের নেতৃত্বেই নতুন জোট হবে সেটি দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। নেতা নির্বাচন এটি যেন স্বচ্ছতার ভিত্তিতে হয়। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার এউচিয়া ইউনিয়নের চনখোলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, তারাবির নামাজের সময় 10 থেকে 12টি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে 20 থেকে 30 জন গ্রামে হানা দেয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মসজিদ থেকে মাইকে ডাকাত আসার ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয়রা জড়ো হয়ে 2 জনকে ধরে গণপিটুনি দেয়। অন্যরা স্থানীয়দের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় গ্রামের 5 বাসিন্দা গুলিবিদ্ধ হয়। আহতরা নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অনেকের দাবি আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটেছে, কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত পুলিশ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।
12টা সিঙ্গি নিয়ে আসছে ওনারা, সবার মুখোশ পরা, হাতে অস্ত্র। মসজিদের মাইকে বলতেছে তারাবির মাঝামাঝি প্রায় শেষের মধ্যে বলাতে ওই মাইকে সবাই বলতেছে ডাকাত ঢুকছে, ডাকাত ঢুকছে, সব সম্পূর্ণ মাইকে বলে দিয়েছে। তারপর সবাই সতর্কভাবে হয়ে গেছে। তারপর ওরা বাঁচার জন্য যে যেভাবে পারছে এলোপাতাড়ি গুলি করে এখান থেকে পালিয়ে যায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে অন্তত 4 শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘটনায় রাতভর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, ধোলাইখাল এলাকায় নির্মাণাধীন ঢালাই রাস্তার উপর ভুলক্রমে পা দেয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাটকে ধাক্কা দেন এলাকাবাসী। পরে দুই পক্ষের কথা কাটাকাটির জেরে শিক্ষার্থীকে মারধর করেন স্থানীয়রা। পরে আশপাশে থাকা শিক্ষার্থীরা বাধা দিতে গেলে তারাও মারধরের শিকার হন। এই ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্লাবঘর ভাঙচুর সহ বিক্ষোভ করেন এলাকায়। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আমরা প্রায় 200 জন ওখানে শান্তপূর্ণভাবে দাঁড়িয়ে আছি। ওই অবস্থায় আমাদের উপর উনি এসে হামলা করে। এই হামলার কারণ কি? এই অবস্থায় আমরা যদি এই স্বাধীন দেশে থাকা অবস্থায় যদি আমরা শিক্ষার্থীরা এখনো হামলার শিকার হই, আমরা কোন অবস্থায় আছি? আমরা ঢোকার পর উপর থেকে ইট পাটকেল এবং গরম পানি এবং পেপসির বোতল, যে কাচের বোতলগুলো, ওইগুলো অজরে মারছে। অনেক ছেলে মানুষ অসুস্থ হয়েছে, আমার মাথা পুড়ে গেছে গরম পানিতে। ওদের অভিযোগ আছে উপর থেকে ইট ফেলছে, এটা বলতেছে। তো আমাদের এখানে অফিস যে পুলিশ বা যারা আছে, আমরা যারা আছি, আমাদের আরও কিছু ফোর্স আসতেছে। আমরা এরপরে আমরা ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব। যদি অ্যারেস্ট করে আমরা নিয়ে যাবো, আইনগত ব্যবস্থা নেব। চট্টগ্রামে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকলেও পুরো রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কিত বিপণী বিতান ও কারখানা মালিকরা। যদিও পিডিবির দাবি, ন্যাশনাল গ্রিড থেকে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ মিলছে, তাই চাহিদা বাড়লেও সংকট হবে না। তবে গ্রাহকের লাইনে ত্রুটি মেরামতের কারণে কোথাও লোডশেডিং হলেও তা সাময়িক বলছেন কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। গ্রীষ্মের আগমনে গরমের সঙ্গে বেড়েছে বিদ্যুতের চাহিদা। এছাড়া রমজানে মার্কেট খোলা থাকছে রাত দিন, যাতে বেড়েছে বিদ্যুতের ব্যবহার। গেল শীত মৌসুমে লোডশেডিংয়ের উৎপাত না থাকলেও গ্রাহকদের অভিযোগ, বর্তমানে দিনে 3 থেকে 4 বার হচ্ছে লোডশেডিং। আবার কখনো রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ থাকছে না 4 থেকে 5 ঘন্টা, যাতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে সবথেকে দুশ্চিন্তায় আছেন শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটগুলোর ব্যবসায়ীরা। তারা বলছেন, একে তো গরম, তার উপরে কারেন্ট না থাকলে কেনাকাটা করতে আগ্রহ হারান ক্রেতারা। রমজান মাসে তো আমরা কন্টিনিউ সকাল 10টা থেকে রাত 3টা-4টা পর্যন্ত আমাদের কাস্টমার অলওয়েজ থাকে। এখন আমাদের তো ওই সময় বিদ্যুৎ দরকার। শীতকালে ছিল না, এখন কিন্তু দিনে 3-4 বার করে যাচ্ছে। এখন যদি রমজানে যদি এইভাবে যায় তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমাদের এটা যেহেতু এসি মার্কেট, যদি এরকম প্রবলেম দেয় লোডশেডিং, আমাদের অনেক ক্ষতি হয়, কাস্টমাররা দাঁড়াতেই চায় না মার্কেটে। এদিকে বর্তমানে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকলেও সামনের দিনগুলো নিয়ে শঙ্কিত কারখানার মালিকরা। তারা বলছেন, একদিকে বিদ্যুতের দাম বেশি, সেই সঙ্গে ঈদ সামনে রেখে বেতন বোনাসের চাপ থাকায় উৎপাদন ব্যাহত হলে মজুরি ও বোনাস দিতে বেগ পেতে হবে তাদের। আমরা লোডশেডিং অ্যাফোর্ড করতে পারি না কোনোভাবে। লোডশেডিং থাকলে আমাদের বাড়তি জ্বালানি খরচ, এটা আমরা মানে গার্মেন্টসের জন্য খরচ অনেক বাড়িয়ে দেয়। এই রমজান মাসে কিন্তু পোশাক শিল্প সেক্টরে খরচের ব্যাপারটা খুবই বেশি, কারণ 2 মাসের বেতন আছে, একটা বোনাস আছে, ধরতে গেলে এ মাসে 3 মাসের বেতন দিতে হবে। যদিও পিডিবির দাবি, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়ায় চট্টগ্রাম লোডশেডিং মুক্ত। তবে রক্ষণাবেক্ষণ কাজের নির্দিষ্ট কিছু এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে তা আগে থেকে জানিয়ে দেওয়া হয়। এছাড়া চাহিদা বাড়লেও উৎপাদন ঠিক থাকলে সংকট তৈরি হবে না বলছেন কর্মকর্তারা। যদিও গ্রাহকের কষ্ট কমাতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে রাখতে মসজিদে প্রচারণা চালানো হচ্ছে। লোডশেডিং আমাদের এখনো হয় না, আমরা এখনো কোনো লোডশেড নাই। যেটা আপনারা পাচ্ছেন সেটা হলো আমাদের শিডিউল মেনটেন্যান্সের জন্য কিছু কিছু ফিডারকে শাটডাউনে আমরা রাখছি। প্রতিদিনই আমাদের প্রত্যেকটা ডিভিশনে কোনো না কোনো ফিডারে কাজ হচ্ছে। এই যে এখন যেহেতু রোজার কিছু সেন্সিটিভ সময় আছে, বিশেষ করে সন্ধ্যার আজানের সময়, ইফতারের সময়, ভোর হচ্ছে সেহরির সময়, তারপরে এই তারাবির নামাজ, ওই সময়গুলোতে আমাদের টিম
প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন ডিভিশনে আমাদের ইমার্জেন্সি টিম 24 ঘন্টা ডিউটি থাকে। বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার সহ 3 পার্বত্য জেলায় বিদ্যুতের দৈনিক চাহিদা 1350 মেগাওয়াটের বেশি। গরম বাড়লে চাহিদা 1500 মেগাওয়াটে দাঁড়াবে বলে মনে করছে পিডিবি। হাজারে শিউলি, এখন চট্টগ্রাম। রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনা নিউ মার্কেট এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দাম দর খতিয়ে দেখছে কর্মকর্তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। আর তরিকুল, অভিযানে এখন পর্যন্ত অনিয়মের কোনো চিত্র উঠে এসেছে কিনা জানাবেন, আর কি বলছে ভোক্তা অধিকার? নাফি, রমজানকে সামনে রেখেই আগে থেকেই শুরু করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা তাদের বিশেষ অভিযান। সেটি রমজানের শুরু থেকেই কিন্তু চলছে। এটি খুলনা আজকে নিউ মার্কেট এলাকার যে কাঁচা বাজার রয়েছে বা নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী বিক্রি করে যেসব দোকান, বিশেষ করে মুদি দোকান, সেসব দোকানে কিন্তু অভিযান চলছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোক্তা অধিকার একের পর এক দোকানে তারা যাচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তিনিও রয়েছেন। তো আপনারা জানেন যে রমজানের আগে থেকেই গত প্রায় 2 মাসের বেশি সময় ধরে তেলের একটি ভোজ্য তেলের সংকট রয়েছে। বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের একটি সংকট চলছিল এবং এটি ইচ্ছামতো দামেও যারা পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছিল, সেই বিষয়ে কিন্তু এই বিষয়ে আমরা দেখছি যে শুরু থেকে তারা অভিযানে রয়েছেন এবং এখনো পর্যন্ত মাত্র 15 মিনিট আগে থেকেই তারা অভিযান শুরু করেছেন। খতিয়ে দেখছেন বিভিন্ন জায়গায় যে যেখানে দরদাম ঠিক আছে কিনা বা ভোক্তাদের উপরে রমজান মাসে বাড়তি চাপ হয় কিনা, সবকিছু মিলিয়েই এই অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি গুণগত মান পণ্যের ঠিক আছে কিনা সে বিষয়ে এখানে অবশ্য বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই ক্ষেত্রে কাঁচা বাজারেও তারা যাবেন এবং সেখানেও খতিয়ে দেখবেন যে গুণগত মান সম্পন্ন মাছ, মাংস বা অন্যান্য যে পণ্য সামগ্রী রয়েছে কাঁচা, সেগুলো ঠিকমতো বিক্রি করছে কিনা এবং সঠিক দামে সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেই দামে বিক্রি হচ্ছে কিনা। এই ক্ষেত্রে আমরা গত কয়েকদিন দেখেছি যে বড় বাজার এলাকায় বিশেষ করে সেখানকার যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, সেখানে অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন চালের দোকান এবং মশলার দোকানেও অভিযান পরিচালিত হয়েছে। সেখানেও বেশ কিছু জায়গায় গতকাল আমরা দেখেছি 75,000 টাকার মতো জরিমানা করেছে সেখানে। এছাড়া আজকে যে অভিযানের যে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি, সেখানে তারা বলছেন যে কোনো অসঙ্গতি দেখলেই তারা এটি জরিমানার আওতায় আনবে এবং যে নিয়মে বিক্রি করা প্রয়োজন সে নিয়মটা যদি না থাকে এবং এখানে পণ্য তালিকা টাঙিয়ে রাখার যে বিষয় রয়েছে সঠিক দাম, সেটিও যদি ঠিকমতো না থাকে তাহলেও তারা কিন্তু এই বিষয়টি লক্ষ্য করছেন। তো আপনারা জানেন যে রমজানকে সামনে রেখে ছোলা, চিনি, চিড়া এছাড়া বিভিন্ন যে খাদ্যপণ্য রয়েছে এগুলোর উপর বাড়তি চাপ পড়ে ভোক্তাদের এবং সে কারণে এটাকে তারা বাজার যাতে নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে তারা খতিয়ে দেখছেন। সব মিলিয়ে খুলনার যে ভোক্তা অধিকারের অভিযান এটি রমজানের আগে থেকে চলছে এবং এটি আজকে 3 রমজান, আজকেও অব্যাহত রয়েছে এবং নিউ মার্কেট এলাকায় এই অভিযানটি চলছে। এখনো পর্যন্ত কাউকে জরিমানা আওতায় আনা হয়নি, তবে তারা বলছেন যে যারা নিয়ম ভঙ্গ করবে তাদেরকে আসলে জরিমানায় আনা হবে। সব মিলিয়েই ছিল আমার কাছে খুলনা থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর খুলনার যে অধিকার বাজার নিয়ন্ত্রণে যে অভিযান বাজার নিয়ন্ত্রণে তার সর্বশেষ খবর। খুলনার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। রমজানের শুরু থেকে কুমিল্লার বাজারে নিত্যপণ্যের দাম বেশি থাকলেও বর্তমানে কমতে শুরু করেছে, তবে এখনও রয়েছে সয়াবিন তেলের তীব্র সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা নিউ মার্কেট বাজার থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, নিত্যপণ্যের দরদাম নিয়ে জানাবেন, এছাড়া সয়াবিন তেলের সংকট নিরসনে কোনো উদ্যোগ রয়েছে কিনা?
নাফি, সয়াবিন তেলের সংকট কিন্তু গত 2 সপ্তাহ থেকে মানে রমজানের আগ থেকে কিন্তু এই সংকট শুরু হয়েছে। তবে আমরা দেখেছি যে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের কিন্তু নিয়মিত 2টি টিম কিন্তু কুমিল্লার খুচরা এবং পাইকারি বাজারগুলোতে তারা তদারকি অভিযান চালিয়ে আসছেন। আজকে যেটা আমাদেরকে জানিয়েছেন ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসন, তারা জেলা প্রশাসনের যে কার্যালয় সম্মেলন কক্ষে কুমিল্লার পাইকারি এবং খুচরা বাজারে যে সকল ব্যবসায়ী রয়েছেন এবং একই সঙ্গে যে সয়াবিন তেলের যে ডিলারগুলো রয়েছে তাদের সঙ্গে তারা মত বিনিময় সভা করছে কিভাবে সংকট কাটিয়ে দাম নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে আসলে। তবে এই যে রমজানের শুরু থেকে কুমিল্লার যে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে রোজায় যে ভোগ্যপণ্যের চাহিদা রয়েছে সে সকল ভোগ্যপণ্যের বাজার কিন্তু এক ধরনের স্থিতিশীল অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে যদি লেবুর সঙ্গে লেবু কিন্তু শুরু থেকে একটু দাম বাড়তিতে বিক্রি করা হয়েছিল ব্যবসায়ীরা বলছেন। তবে নতুন করে আমরা দেখেছি যে বেগুন, শসা, কাঁচামরিচ এইগুলোর দাম কিন্তু বাড়ছে। আমরা গত যে রমজানের শুরু থেকে এই 3 বাজারে আমরা দেখেছি যে আসলে ক্রমান্বয়ে এই যে লেবু এবং শসা এবং কাঁচামরিচের দাম বেড়েছে। রমজানের শুরুতে যে কাঁচামরিচ বিক্রি হয়েছিল কেজিতে 50 টাকা, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা। আমি রয়েছি কুমিল্লা নগরীর আপনার নিউ মার্কেট কাঁচা বাজারে। এখানে বেশ কিছু সবজি, বিশেষ করে আমরা যে শীতকালীন সবজিগুলো এখনও বাজারে রয়েছে সেগুলো দাম কমের মধ্যে বিক্রি হচ্ছে। টমেটো কম দামে বিক্রি হচ্ছে, তবে বেগুনের দামটা আবারও বাড়তে শুরু করেছে বলে ভোক্তারা দাবি করছেন। ভোক্তারা বলছেন যে আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার যখন মনিটরিং করতে আসেন জেলা প্রশাসন তখন দাম কিছুটা নিয়ন্ত্রণে দেখা যায়, কিন্তু প্রশাসন যখন চলে যায় পরবর্তীতে আবার কিন্তু দাম পরবর্তীতে তারা আবার কিন্তু বাড়তি দরে বিক্রি করছেন বিক্রেতারা, এমনটা দাবি করছেন ভোক্তারা। তবে যে অন্যান্য বাজারে যদি কথা বলি, আমরা মুরগির বাজারের কথা বলি, যদি মুরগির দাম কিন্তু বেড়েছে। যেমন আমরা ব্রয়লার বিক্রি হচ্ছে, সোনালী বিক্রি হচ্ছে এবং লেয়ার বিক্রি হচ্ছে প্রায় 20 থেকে 30 টাকা বাড়তি দরে। যে লেয়ার বিক্রি হয়েছিল আসলে 180 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 200 টাকা। একই দরে সোনালী বিক্রি হচ্ছে 300 টাকা, লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকা। তো বাজার মনিটরিংয়ে প্রয়োজন, ভোক্তারা বলছেন যে আজকে কোনো বাজার মনিটরিং নাই, প্রশাসন যেন নিয়মিত বাজার মনিটরিংয়ে রাখে যাতে করে দাম নিয়ন্ত্রণে থাকে। নাফি, এ ছিল কুমিল্লা থেকে। মাসুদ আলম জানাচ্ছিলেন কুমিল্লা থেকে নিত্য পণ্যের দরদাম নিয়ে। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য ছাড় না করলে 3 গুণ জরিমানা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শওকত হোসেন। সকালে সচিবালয়ে নৌযান ডুবে নিহত কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি। পণ্যমূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা জানান, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় আছে। বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহে কোনো ঘাটতি নেই। এর আগে গেল ডিসেম্বরে চাঁদপুর হাইমচরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা ডুবে নিহত 6 কর্মীর পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। তাদেরকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেওয়া হয়। এখন ঢাকায় নিচ্ছে বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন এখন ঢাকা। রমজানে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। ভিড় এড়িয়ে পছন্দের পোশাক কিনতে অনেকে আগে ভাগে এসেছেন বিভিন্ন শোরুমে। ঈদের কেনাকাটার আরও খবর জানাতে রাজধানীর ওয়ারিতে কান্ট্রি বয় ব্র্যান্ডের শোরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। এবার কেনাকাটায় কোন ধরনের পোশাকের চাহিদা বেশি জানাবেন, এছাড়া বিক্রি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? নাফি, আমি যদি আপনার শেষের কথাটি দিয়ে শুরু করতে চাই, এবারের ঈদ বাজারে মূলত আমরা যেটি ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ের সাথে কথা বলে জানতে পেরেছি সেটি হচ্ছে যে সুতি যে সমস্ত কাপড় রয়েছে, পোশাক রয়েছে, সেই সমস্ত পোশাকেই মূলত ক্রেতাদের চাহিদা সবচেয়ে বেশি, যেহেতু গরমকাল পড়ে গিয়েছে ইতিমধ্যে, এবং এই কারণেই মূলত তাদের যে সুতি যে সমস্ত জামা কাপড় রয়েছে, পুরুষ নারী উভয় ক্রেতাই আসলে তাদের এই সুতি যে সমস্ত কাপড় রয়েছে সেখানে ক্রেতাদের চাহিদা রয়েছে। আমি এই মুহূর্তে রাজধানীর ওয়ারির কান্ট্রি বয় যেই শোরুমটি রয়েছে সেখানেও একেবারে
বিক্রেতাদের সাথে আমার কথা হয়েছে। এখানে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের এই শোরুমটিতে আগত যে সমস্ত ক্রেতা রয়েছে তারা উভয় মূলত যে সমস্ত সুতি জামা কাপড় রয়েছে, বিশেষ করে মেয়েদের যে সমস্ত 3 পিস রয়েছে, 1 পিস রয়েছে এবং ছেলেদের ফর্মাল শার্ট থেকে শুরু করে স্টাইলিশ শার্টগুলো থেকে সবকিছুতে মূলত সুতি কাপড়ের চাহিদা রয়েছে। আমি যদি এই শোরুমটিতে যে সমস্ত পোশাকগুলো বিক্রি হয় সেগুলোর যদি আমি একটু দাম বলতে চাই, এই কান্ট্রি বয় শোরুমে 1 পিস যে সমস্ত পোশাক রয়েছে মেয়েদের সেটি মূলত 1550 থেকে 3950 টাকা দামে বিক্রি হয় এবং ছেলেদের টি শার্টের কথা যদি বলতে চাই 750 থেকে 3650 টাকা। ফর্মাল যে সমস্ত শার্ট রয়েছে এখানে 1750 থেকে 3950 টাকা এবং স্টাইলিশ যে সমস্ত শার্ট রয়েছে সেগুলো 1450 থেকে 2650 টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে কিন্তু রমজানের ঈদকে ঘিরে কিন্তু পাঞ্জাবির একটি চাহিদা থাকে। এখানের যে সমস্ত বিক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে যে সমস্ত আগত পুরুষ ক্রেতা রয়েছে, বিশেষ করে কম বয়সী যে সমস্ত ছেলেরা রয়েছে, কিশোর রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তাদের কিন্তু পাঞ্জাবির প্রতি একটা চাহিদা রয়েছে। সেই পাঞ্জাবির দাম যদি একটু বলতে চাই সেখানে 2000 থেকে শুরু করে 9550 টাকা পর্যন্ত পাঞ্জাবি রয়েছে। আর ফর্মাল শার্টের কথা যেটি বলছিলাম সেটি 1750 থেকে 3950 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতিটি পণ্যই কিন্তু এখানে যেটি বলছিলাম যে ক্রেতারা আসছেন তাদের পছন্দের মতো পণ্য দেখছেন এবং কেনাকাটা করছেন। আর ক্রেতারা যেটি বলছেন যেহেতু রমজানের শেষের দিকে মূলত মার্কেটগুলোতে যে সমস্ত শপিং মল রয়েছে সেখানে বেচা বিক্রি একটি ভিড় থাকে, সেই ভিড় এড়াতেই মূলত তারা একটু আগেভাগে তাদের যেই পছন্দের পোশাকটি রয়েছে সেটি তারা কেনার চেষ্টা করছেন। এবং এই শোরুমটিতে যেটি বলছিলাম যে 1 পিস, 3 পিস, লেডিস বিভিন্ন টপস রয়েছে, বাচ্চাদের জামা রয়েছে, বিশেষ করে ফ্রক বিক্রি করতে আমরা দেখেছি। সেই ফ্রকগুলোর দাম 2500 থেকে শুরু করে 6000 থেকে 7000 টাকা পর্যন্ত রয়েছে এবং মেয়েদের আরও ছোট বিভিন্ন ড্রেস রয়েছে, বিশেষ করে বাচ্চাদের যে সমস্ত ফ্রক, তারপর আপনার 1 পিসও রয়েছে, সেই সমস্ত পণ্যগুলো আমরা দেখেছি এখানে বেচা বিক্রি হচ্ছে। আমি যদি আপনার সেই শেষের কথাটি দিয়ে শুরু করতে চাই, এখানে যারা রয়েছেন ক্রেতা যারা আসছেন তাদের যেহেতু গরম পড়ছে সামনে, সেই হিসেবকে কেন্দ্র করে মূলত ক্রেতারা সুতি কাপড়ের দিকে আগ্রহ হচ্ছে। আর যেহেতু রমজানের শুরুর দিকে কেনাকাটা করলে একটু ভিড় এড়িয়ে তাদের পছন্দের পোশাকটি কিনতে পারছেন ক্রেতারা, সেই বিষয়টিকে লক্ষ্য করে মূলত ক্রেতারা রোজার প্রথম দিকে তাদের যে কেনাকাটা সেটি শুরু করে দিয়েছেন। তো নাফি, আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজধানীর একটি গোল টেবিল বৈঠকে কথা বলছেন গভর্নর আহসান এইচ মনসুর। আমরা যুক্ত হচ্ছে সেখানে। মন্তব্য থাকতে পারে you can keep that, because we think that standardization is important. There shall be standard loan documentation for every bank, for every customer, except for large customers, which may have some complications. But for general customers, it will be the same documentation. And secondly, you can insert, subject to your discussion, the right to own if you default. Or that means bank will automatically own the assets of that company and can sit in the board as well. So the better এটা আমরা ঢুকাতে যাচ্ছি। To make it acceptable in other court jurisdiction. It I'm already, sir. This will be part of the agreement, so court has to take cognizance of that. That you have agreed already on that basis. Disclosure. তারপরে তো ব্যাক আউট করার কোনো উপায় নেই। Exactly, sir. টাকা নিলে নিবে না, নিবে না। আমি ডিফল্ট করবো আর আমার কোম্পানিতে ব্যাংক আসতে পারবে না কেন? ব্যাংক তখন টেক ওভার করে নেবে কোম্পানি দরকার। So Beximco, for like companies will know that Janata Bank has the right to take over the whole board because of the amount of loans they have taken. So this is as simple as that. ওটা নিয়ে আমরা আলাদা একটা প্রসেসে যাচ্ছি, দেখা যাক কি হয়। নট অনলি কোর্ট, কম্পিটেন্ট কোর্ট হইতে হবে এবং ওই ঘুরানো ডেট দিয়ে করলে তো হবে না। ক্যাপিটাল শর্টফল এটা তো থাকবে অনেকগুলো ব্যাংকেরই, এবং এটাকে আমাদের গ্র্যাজুয়ালি এটাকে এলিমিনেট করতে হবে। এটা আমরা যেটা কোয়ান্টিটেটিভ কিছু এক্সারসাইজ করে দেখেছি, মিনিমাম 3 থেকে 5 বছর তো লাগবেই ফর দ্য উইক ব্যাংকস, ইভেন উইথ সিস্টেমিক ইনজেকশন অফ ক্যাপিটাল ফ্রম দ্য গভর্নমেন্ট, তারপরেও লাগবে।
for the weak banks. So it's a process under what you call a bank resolution part হিসেবে আসবে, and then it will be closely monitored in terms of the developments and so on. And that will be publicly available. So performance should be the new board of the newly constituted banks or this whatever, they will be accountable in public domain that this is what you are supposed to achieve. রাজধানীতে একটি গোল টেবিল বৈঠকে কথা বলছিলেন গভর্নর আহসান এইচ মনসুর, আমরা যুক্ত ছিলাম সেখানে। অর্থাভাবে যখন পড়ালেখার খরচ যোগাতে মাত্র 100টি কোয়েল পাখি নিয়ে শুরু করেন খামার, 3 বছর পর কোয়েল পাখির টানে ছেড়ে দেন সরকারি চাকরি। বগুড়ার সফল উদ্যোক্তা শহীদুল ইসলামের গল্প জানাচ্ছেন রাজীব সেলিম, ক্যামেরায় ছিলেন সাইফুল সারোগর। বগুড়ার গাবতলীর দুর্গাহাটার শহীদুল ইসলাম গ্রামে যারা খামারি হওয়ার স্বপ্ন দেখেন অথচ মূলধন নেই, তাদের নিয়ে যৌথভাবে গড়ে তুলেছেন কোয়েল খামার। এখন তার নেতৃত্বে চলছে 35টি কোয়েল খামার। শহীদের মূলধন অন্যদের শ্রম, লাভের ভাগ হয় সবার মাঝে। এভাবেই তিনি স্বপ্ন দেখেন স্বাবলম্বী করবেন নিজের গ্রামকে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার এই গ্রামটাকে আমি কোয়েল এই গ্রাম হিসেবে পরিচিত করতে চাই। যে অসচ্ছল ফ্যামিলিগুলো আছে তারা যদি আমার এই কাজের সাথে সংযুক্ত হয়, সেক্ষেত্রে তাদেরও একটা লাভবান হবে। অর্থ অভাবে পড়ালেখার খরচ জোগাতে 100টি কোয়েল নিয়ে শুরু করেন খামারের যাত্রা। 2016 সালে গাজীপুরের শ্রীপুরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কার্য সহকারী পদে যোগ দেন শহীদ। পরে তার স্বপ্ন খুঁজে পান কোয়েল খামারে। 2018 সালে চাকরি ছেড়ে দিয়ে পুরোদমে হয়ে ওঠেন কোয়েল খামারি। তখন এমন একটা অবস্থা যে আমি কোয়েল পাখি ছাড়বো না চাকরি ছাড়বো, কিন্তু কোনোভাবেই আমি এই কোয়েল পাখি ছাড়তে পারছিলাম না। আমি যখন চাকরি ছাড়ে আসি তখন ছিল 7 থেকে 8 জন খামারি ছিল। যখন যে ওখান থেকে চলে আসলাম তখন আস্তে আস্তে বাড়লো। খামারে রয়েছে 1,20,000-এর বেশি কোয়েল, সাথে যুক্ত হয়েছে অত্যাধুনিক হ্যাচারি। এখান থেকেই সরবরাহ করা হয় একদিন বয়সী বাচ্চা, পূর্ণবয়স্ক কোয়েল ও ডিম। শুধু স্থানীয় বাজারেই নয়, অনলাইনেও চলে বিক্রি। সপ্তাহে 2 দিন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে এখানকার কোয়েল পাখি ও ডিম। কোয়েলের খামার করছি, আমার বাসায় পাখি আছে মোটামুটি 2400 পাখি আছে। আজকে 2000 পাখি নেওয়ার জন্য আসছি। আমি এর আগে ঢাকায় জব করতাম, আমার শারীরিক সমস্যার কারণে আমি চলে আসছি। এসে বাড়ির ছাদের উপরে কোয়েলের খামার করছি। এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। এখন শহীদুল স্বপ্ন দেখেন তার পুরো গ্রামটি হয়ে উঠবে কোয়েলের গ্রাম। রাজীব সেলিম, এখন বগুড়া। এখন ঢাকায় নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। আবার স্বাগত, দেখছেন এখন ঢাকা। একসময় বিদেশি প্রসাধনীর চাহিদা বেশি থাকলেও এখন দেশি প্রসাধনীর চাহিদা বেড়েছে কয়েক গুণ। তুলনামূলক কম দামে ভালো মানের দেশীয় প্রসাধনী বাজারে থাকায় তা কেনার দিকে ঝুঁকছেন ক্রেতারা। নোয়াখালী থেকে নাসিম শুভ জানাবেন বিস্তারিত। রমজানে রোজা রাখার পাশাপাশি ঈদের কেনাকাটা খুশির মাত্রা বেড়ে যায় বহুগুণ। শুরুতে কসমেটিক্স সামগ্রীর বেচাকেনা কম হলেও নিত্য নতুন কালেকশন নিয়ে দোকানে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। নোয়াখালীর বাজারে রমজানের শেষ সময়ে নতুন পোশাকের দোকানে ভিড় থাকলেও শুরু থেকেই অনেকে প্রিয়জনদের জন্য কসমেটিক্স সামগ্রী কিনে রাখেন। পাশাপাশি বাড়ে মেহেদির বেচাকেনা। এদিকে একসময় বিদেশি প্রসাধনীর চাহিদা বেশি থাকলেও এখন দেশীয় প্রসাধনী সেই বাজার দখল করেছে। বিক্রেতারা বলছেন কম দাম আর মানে ভালো হয় দেশীয় কসমেটিক্স পণ্য কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। মেহেদি বলেন, যে কোনো জিনিস বলেন, আস্তে আস্তে আরো দিন বাড়লে আস্তে আস্তে ক্রেতার সমাগম আরো বাড়বে। পর্যাপ্ত স্টক আছে এবং কাস্টমারের চাহিদাও আছে, সেখানে আমরা পর্যাপ্ত দিতে পারতেছি। ফেস পাউডার, সিরাম, শ্যাডো, পারফিউম, হেয়ার জেল, ফেস প্যাকের চাহিদা সারা বছর থাকলেও রমজানে তা বিক্রি বেড়ে যায় কয়েক গুণ। খোলা বাজারে নকল বিদেশি পণ্যের মোড়কে থাকা প্রসাধনী বিক্রি করে ক্রেতাদের প্রতারিত না করে দেশীয় ব্র্যান্ডের প্রসাধনীর মাধ্যমে গ্রাহকের আস্থার জায়গা ধরে রাখেন ব্যবসায়ীরা। দেশি পণ্য এখন বেশি চলতেছে। প্রাণ লাভলি, স্কয়ারের মাল এগুলো চলে ভালো। যাদের বাজেট কম তাদেরকে আমরা দেশি পণ্যগুলো আমরা সাজেস্ট করি। নোয়াখালীর 9টি উপজেলার 2 শতাধিক মার্কেট ও বিপণী বিতানে রমজানের 1 মাসে প্রায় 20 কোটি টাকার প্রসাধনী সামগ্রীর বেচাকেনা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন নোয়াখালী।
ইউক্রেনকে সব ধরনের সামরিক সহযোগিতা দেয়া বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার 3 দিন পর এই সিদ্ধান্ত নিলেন তিনি। এই অবস্থায় ইউক্রেনীয় জনগণের জন্য ওয়াশিংটনের সমর্থন আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন জেলেনস্কি। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। President, $350 billion. We gave you military equipment, and you men are brave. শুক্রবার ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বাকযুদ্ধে ভেস্তে যায় যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে দুর্লভ খনিজ চুক্তি। সেই থেকে মিত্র কিয়েভ ওয়াশিংটনের উত্তেজনা চরমে। এতে 3 বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা এখন শঙ্কায় রূপ নিয়েছে। এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তির জন্য জেলেনস্কি যতক্ষণ না সদিচ্ছা দেখাচ্ছেন, ট্রাম্প ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের জন্য এই সহযোগিতা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সাময়িক এই সহায়তা স্থগিতের আওতায় পড়েছে ইউক্রেনের পথে থাকা এবং ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে এমন সব যুদ্ধরসদও। এই অবস্থায় হোয়াইট হাউসে প্রকাশ্যে ট্রাম্পের সঙ্গে বিতর্কের 3 দিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন তার দেশের জনগণের জন্য ওয়াশিংটনের সমর্থন আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এমনকি যুদ্ধ অবসানের মধ্য দিয়ে আসল শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির বিকল্প নেই বলেও পুনর্ব্যক্ত করেন তিনি। রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে স্থায়ীভাবে রক্ষায় সম্ভাব্য সব পরিস্থিতির মধ্য দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। Спеціальні питання нашої державної стійкості. Всі можливі сценарії ми пропрацьовуємо. Пропрацьовуємо так, щоб захистити Україну. Базовий сценарій – зберігати позиції та забезпечити умови. এদিকে রোববার লন্ডনে হওয়া ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনের সিদ্ধান্ত থেকে জানা যায় ইউক্রেন যুদ্ধবন্ধে 4 দফা শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে ইউরোপ। আর যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে এই সংকট সমাধান করতে চান বলে জানান ইউরোপীয় নেতারা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। অবশেষে কানাডা ও মেক্সিকোর উপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপ মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে। 1 মাস স্থগিতের পর পুনরায় তা কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা বসেই সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচারের জন্য প্রতিবেশী কানাডা ও মেক্সিকোকে দোষারোপ করে তাদের উপর শুল্ক আরোপের হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। এ সমস্যা সমাধানের সময় চায় 2 দেশ, যার ফলে গেল 1 ফেব্রুয়ারি থেকে 1 মাস স্থগিত থাকে শুল্ক আরোপের আদেশ। এবার এই সময়সীমা পার হবার পরই শুল্ক কার্যকরের ঘোষণা আসলো। পাশাপাশি আগামী 2 এপ্রিল থেকে কানাডা ও মেক্সিকোর উপর রেসিপ্রোকাল ট্যারিফ কার্যকরের ঘোষণা দেন ট্রাম্প। এদিকে চীনের পণ্যের উপর শুল্ক হার 10% থেকে বাড়িয়ে 20% করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন 3 দেশ। এখন ঢাকায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে করার দাবি এনসিপির। 24-এর শহীদদের কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা। শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে প্রশাসনের অভিযান। সুলভ মূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষের ভিড়। গ্রীষ্মের আগে লোডশেডিং এর কবলে বন্দর নগরী। রোজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া নিয়ে বিপণী বিতান ও কারখানা মালিকদের শঙ্কা। শেষ করছি এখন ঢাকা এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।